আমার প্রিয় পরশু এবং অগ্রজ ডক্টর শোয়েব সাই, শোয়েব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমার অনেক পরিচিত মুখ হাসান মাহমুদ কিমু, শরীফ, তারপরে মনসুর আমার বন্ধু আমরা থেকে এসছেন, মুক্তিযোদ্ধা ছিলেন তাজুল মাহমুদ, মুক্তিযুদ্ধ গবেষক। তো সবাইকে আপনাদেরকে এবং অফকোর্স প্রফেসর আমার হাসান যিনি সর্বজন শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানে, এই সেমিনারে উনি সভাপতিত্ব করছেন এই সেশনে, সেটা হল ধন্যবাদ। আমি জানি আপনারা অনেক ক্লান্ত হয়তো আজকে, চারটি এটা চতুর্থ সেশন, হয়তো ওভারলোড হয়ে যাবে ইনফরমেশন। যেটা আমি করার চেষ্টা করবো সেটা হচ্ছে খুব সহজ কতগুলো কথা বলবার চেষ্টা করবো যে অর্থনীতিতে ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেন্টদের অর্থনীতি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে এবং এই দুটো বিষয়ে খুব সহজভাবে কথা বলবো। আমি খুব লিখে আর্টিকেল নিয়ে আসিনি এবং আমার মনে হয় সহজভাবে আমরা প্রায়শই বলি যে তোমরা সবাই সহজে রোজগার করেছিলেন, সহজ কথা যায় না বলে সহজ। চেষ্টা করবো সহজ রাখতে, যাতে আপনারা এখান থেকে যাওয়ার সময় বাড়ি যেতে যেতে যদি একটি লাইন দুটো লাইন নিয়ে চিন্তা করেন, ভাবেন যে এটা তো ভাববার বিষয়, তাইলে মনে করবো যে আজকের এই আলোচনাটা সার্থক। ইমিগ্রেশন একটা বর্তমানে আপনি যদি গবেষণা রিসার্চ সার্কেলে বলেন, ইন্টারন্যাশনালি বলেন বা ইভেন পলিসিতে, ইমিগ্রেশন অভিবাসন একটি অত্যন্ত চর্চিত বিষয় এবং সঙ্গত কারণে। আবার যদি আপনি পলিসি সার্কেলে বলেন, ইন্টারন্যাশনালি বলেন, আমাদের কানাডার কথা বলেন, সেখানেও কিন্তু ইমিগ্রেশন একটা অত্যন্ত চর্চিত বিষয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসন একটি দেশে, একটি সমাজে অভিবাসীর অন্তর্ভুক্তি, তার অর্থনীতি, তার অন্তর্ভুক্তি, তার প্রবৃত্তি, তার গতি প্রকৃতি এবং তার সমৃদ্ধি, এই পুরোটাকে নির্ধারণ করে তার অর্থনীতি। আবার তার অর্থনীতি আমাদের সকলের অর্থনীতি, সেটি আবার বিভিন্ন ধরনের উপকরণ উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আমার সামাজিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক বৈশিষ্ট্য, কালচারাল ফ্যাক্টরস, এই সমস্ত বিষয়গুলো আমাদের অর্থনীতিকে প্রভাবিত করে, আমার অর্থনীতিকে প্রভাবিত করে। অভিবাসীর তার আয়, তার কর্মসংস্থান, তার সঞ্চয়, তার ভোগ, এই প্রতিটি জিনিস তার বিভিন্ন বিষয়ের উপর নির্ধারণ করে থাকে এবং সেই বিষয়গুলো তাকে তার সমস্ত অর্থনীতিকে বা অর্থনৈতিক চয়েস মেকিং ডিসিশনস যেগুলোকে আমরা বলি, সেগুলোকে প্রভাবিত করে থাকে। সুতরাং তার কতটা অর্থনৈতিকভাবে কতটা সফল, সে কতটা একীভূত হতে পেরেছে এদেশের সমাজে, কতটা প্রবৃত্তি সমৃদ্ধি অর্জন করতে পেরেছে, তার ভোগ আয়ের ভোগ কতটুকু, সঞ্চয় কতটুকু, বিনিয়োগ কতটুকু, এই সমস্ত কিছুই আমাদেরকে নির্ধারণ করতে হয়, আলোচনা করতে হয়, যাতে করে আমরা অভিবাসনের গতি প্রকৃতিটা ন্যাশনাল লেভেলে বুঝতে পারি। অর্থনীতিতে আমরা মাঝে মাঝে বলি যে মাইক্রো লেভেলে আর ম্যাক্রো লেভেলে। আবার অভিবাসন একটি দেশের অর্থনীতিতে যেমন শ্রমবাজার, উৎপাদনশীলতা, জনসংখ্যাগত প্রবণতাকে গঠনে ভূমিকা রাখে এবং সেটি শুধু জনসংখ্যাগত প্রবণতাকে গঠনে ভূমিকা রাখে না, এবং কাঠামোগত কোনো ধরনের পরিবর্তন যদি সেই অর্থনীতিতে হয়, সেই কাঠামোগত স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো অনেক সময় অনেক জটিলভাবে, অনেক গুরুত্বপূর্ণভাবে, অনেক প্রমিনেন্টলি এফেক্টেড হয় বাই ইমিগ্রেশন। সুতরাং অভিবাসীর অর্থনীতি এবং অর্থনীতিতে অভিবাসন, এই দুটো অত্যন্ত ইন্টারকানেক্টেড দুটো বিষয় এবং এই দুটোর গতি প্রকৃতি, দুটি ডাইনামিক রিলেশন এবং এই দুটো পার্থক্য বোঝাটা আমাদের জন্য, বেইং অভিবাসী আমাদের জন্য আরো জরুরি। তো আমি শুরু করি, দুটো ভাগে ভাগ করব, খুব সংক্ষেপে আলাপ করার চেষ্টা করব। শুরু করি যে অভিবাসন এবং অর্থনীতি। অভিবাসন অর্থনীতিতে, যেমন আপনার অর্থনীতির মধ্যে আমরা কি বলি, অর্থনীতিতে যদি আমি খুব সহজভাবে একটা উৎপাদন ব্যবস্থার কথা বলি, উৎপাদন ব্যবস্থায় আমি যদি দুটো উৎপাদন উপকরণের কথা বলি, একটা হচ্ছে শ্রমিক আর একটা হচ্ছে মূলধন। তো আপনার কাছে আপনি যদি কোনো কিছু উৎপাদন করতে চান, আপনার শ্রমিক লাগবে, আপনার মূলধন লাগবে, আর আপনার কিভাবে শ্রমিক এবং মূলধন দুটোকে মেশাচ্ছেন সেটা হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি। আজকের একটা সেশন ছিল টেকনোলজির উপরে, and that's very vital, that's very important. So technology is extremely important in the sphere of immigration. যেমন অভিবাসীর তার নিজস্ব ইন্টিগ্রিটির জন্য, যেটা আপনি এবং যেটা পুরো অর্থনীতির মধ্যে অভিবাসনের যে রোল ভূমিকা থাকবে, তার মধ্যেও এই প্রযুক্তি এবং শ্রমিক এবং মূলধন, এই তিনটি উপকরণের মাধ্যমে আমরা উৎপাদন ব্যবস্থা চালাই। এখন অভিবাসনের মাধ্যমে যখন শ্রমিক এদেশে আসতে থাকে, তখন আপনার শ্রমবাজার বিস্তৃতি ঘটে, শ্রমিকের সংখ্যা বাড়ে,
অবশ্যই এই তিনটি উপকরণ যে তিনটির কথা আমি বলেছি, শ্রম, মূলধন এবং প্রযুক্তি, তিনটাই উৎপাদনকে আপনি যা প্রডিউস করছেন সেটাকে there is a positive correlation, তিনটাই পজিটিভ ভাবে এটাকে এফেক্ট করে আর আপ টু এ সার্টেন। তো যখন ইমিগ্রেশন হয়, শ্রমবাজারের ব্যক্তি ঘটে, শ্রমিক বাড়ে, এবং তাদের সাথে শুধু শ্রমিক হিউম্যান বডি আসে না, দে ব্রিং ওয়েলথ অফ এক্সপেরিয়েন্স, স্কিলস, এবং সেই স্কিলসগুলি আবার ডাইভার্সিফাই ডিপেন্ডিং অন সোর্স কান্ট্রিজ, ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে যারা যারা ইমিগ্রেন্ট আসছি তাদের প্রত্যেকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড could be different, the skills that we bring into this country could be different, and different countries people bring in with the different sets of skills. So that make your labor market more diversified and brings that there is enrichment of the labor market. Obviously that will shift your production function, and I will try to avoid all the technical jargons, but that will increase your production. এবং সেটা শুধু উৎপাদনকে কোয়ান্টিটেটিভলি এটাকে সমৃদ্ধ করে না, কোয়ালিটেটিভলিও এটাকে সমৃদ্ধ করে। সুতরাং এই হচ্ছে যে অভিবাসন বড়। এখন এই দেশে বর্তমানে আমরা কোন রিয়ালিটিতে আমরা আছি? আজকে কানাডার 1 in every 1% out of 4 is born outside Canada. আপনি যদি যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখেন, যে কোনো ব্যবসা, যেই ব্যবসাতে অন্তত একজন পেরোলে কাজ করে, সেরকম ব্যবসা 32% immigrants, owned by immigrants. আপনার health sector, 1 out of 4 people are immigrants. আপনার food and beverage, 1 out of 4 people immigrants. Manufacturing, 30% immigrants. আপনার transportation, 34% are immigrants. Even আপনার arts and culture, where independent artists are, music করে, ছবি আঁকে, এইখানেও 20% হচ্ছে immigrants. This is the landscape that we currently face in Canada. সুতরাং বুঝতে পারছেন যে এই নাম্বারগুলি দেখে আপনি বুঝতে পারছেন যে ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন টুয়ার্ড দ্য ইকোনমি কত, এবং সেই জন্যেই এই অস্ট্রেলিয়া বলেন, কানাডা, ইউনাইটেড স্টেটস, এই সমস্ত দেশগুলি এবং যুক্তরাজ্য, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলি ইমিগ্রেন্টদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে। সো ইমিগ্রেশন ইটসেলফ বিকামিং এ মার্কেট, ইটস বিকামিং এ কম্পিটিটিভ মার্কেট। হোয়াট ইউ অফার, and what I have a choice to go to Australia as a Bangladeshi, for example, somebody who is doing a work in Dhaka or elsewhere in Bangladesh, তার কাছে চয়েস আছে নিউজিল্যান্ড যাওয়ার, অস্ট্রেলিয়া যাওয়ার, কানাডা যাওয়ার, ইউনাইটেড স্টেটস যাওয়ার, এবং সে তখন একটা অটোমেটিকলি এভরি ইন্ডিভিজুয়াল বিহেভস লাইক এন ইকোনমিস্ট। তখন হয়তো ইকোনমিক্সের ডিগ্রি নাই, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যখন দোকানে যাই, আমরা যখন একটা জিনিস কিনি, আমরা উই বিহেভ লাইক এন ইকোনমিক্স, যে ওয়েদার এই টাকাটা দিয়ে আমি যখন এই প্রোডাক্টটা কিনবো, সেটা কি আমার ইউটিলিটি এনাফ পাবো কিনা, যে আমি এই ফর এক্সাম্পল $70 আমি পে করি। সো ইমিগ্রেশনটাও একটা প্রোডাক্ট, এবং সেটা তখন এই দেশগুলি কম্পিটিটিভলি অফার করে। এখন এই যে অভিবাসনের জন্য এই যে এত কিছু, এই সমস্ত কিছু কিন্তু কতটা অভিবাসীরা এসে কতটা একটা ইকোনমিতে, যেগুলি আমি বললাম সবই ট্রু, যে তার কনজাম্পশন বাড়বে, শ্রমবাজারের ব্যক্তি ঘটবে, জনসংখ্যাগত প্রবণতা ভালো হবে, তার এফেক্টের ম্যাগনিটিউডটা ডিপেন্ডস অন সেভারাল আদার ফ্যাক্টরস। সো এখন কানাডাতে আপনার জনসংখ্যার একটা বড় অংশ এলডারলি পপুলেশন, আর ইউনিভার্সিটিতে যায়, যেহেতু ক্যানাডিয়ানরা খুব বেশি সন্তান সন্ততি নেয়নি আগে বা এখনো নেয় না, ইউনিভার্সিটি গোয়িং কিডসের সংখ্যা অনেক কম। Now the strength of Canadian economy is partially marked or partially determined by its ability to pay or collect tax revenue, and which will support the different welfare benefits. One of them is the healthcare. এখন যখন জনগোষ্ঠীর একটা বড় অংশ চলে যায় রিটায়ারমেন্টে এবং কম জনগোষ্ঠী ইউনিভার্সিটি যাচ্ছে, তার মানে এই বাচ্চাগুলো যখন লেবার মার্কেটে যাবে, তাদের উপরে দায়িত্ব হচ্ছে টু ফিড দ্য এন্টায়ার কান্ট্রি, টু সাপোর্ট দ্য হেলথ সার্ভিস, বিকজ দ্যাট বিগ পোর্শন হু আর রিটায়ার্ড এল্ডারলি, তারা কিন্তু আর লেবার ফোর্সে নাই, তারা আর কন্ট্রিবিউট করেন। সুতরাং যেহেতু ক্যানাডিয়ান বার্থ রেট ইজ নট ভেরি হাই, so we depend on immigration, and that's where immigration plays a key role. এখন যে কথাটা বললাম যে শ্রমবাজারে বাড়বে কতটুকু, কনজাম্পশন কতটুকু বাড়বে, সেগুলি আমরা অনেকগুলি ফ্যাক্টরের ভিত্তিতে করে। এখন আমি যদি এটা বলি যে বাংলাদেশ থেকে যারা এসছেন বা একটা সাউথ এশিয়ান রিজন থেকে যখন কোনো ইমিগ্রেন্ট আসে, সেখানের মধ্যে মানে এভরিবডি ইজ নট হোমোজেনিয়াস, কিন্তু দেয়ার ইজ এ কালচারাল হোমোজেনিটি।
তারপরে আজকে আলোচক আছেন সমাজবিজ্ঞানের উনি আরো ভালো বলতে পারবেন। There is a cultural homogeneity within that group of immigrants who are coming here. এবং এখানে দেখা যায় study shows that when they come here in this country, immediate after the immigration, there is a spike in consumption. Because of the settlement, buying a house, renting a house, buying a car, all these things, there's a spike in consumption. Then it plateaued. And plateauটা হয় কি কারণে? সেখানের মধ্যে different factors playing for different demographic groups. In আমাদের সাউথ এশিয়ানদের জন্য or in general মোটা দাগেও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে after initial spike everybody starts saving. And savingটা কেন হয়? You are thinking it right. যে বাড়ি কিনবো। So the one motivation is save করে বাড়ি কিনবো, আরেকটা হচ্ছে রেমিটেন্স দেশে পাঠাবো। কারণ আমি সিলেটের ছিলাম, সিলেটের প্রথম অঞ্চলে জানেন যে সিলেট রিজিয়নটা হচ্ছে প্রবাসী অধ্যুষিত, ভীষণভাবে প্রবাসী অধ্যুষিত, এবং সেখানে বিভিন্ন জায়গায় যদি আপনি জানেন, আমি মনে করি যে এই কথাটি অন্যান্য এলাকাতেও সত্য, যে আপনি গেলে গ্রামের বাড়িতে দেখবেন যে এই প্রবাসী উনি কখনো দেশে আসেন না, 8-10 বছরে একবার আসেন, কিন্তু একটা বিরাট দালানের মতো বানান, এবং বা একটা আরেকটা এখানে একটা বাড়ি বানিয়েছেন, ওখানে একটা জমি কিনেছেন, ওখানে ফার্ম করেছেন, কিন্তু উনি কিন্তু আসেন না, এটা ভোগও করেন না। কিন্তু এখানেই সমাজবিজ্ঞানীরা আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন যে এই বড় বাড়িটি ইজ রিলেটেড টু দ্য পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন দ্য সোসাইটি। আমাদের সমাজ, বাংলাদেশের প্রিভ্যালেন্ট সোসাইটিতে আপনার যার যত বড় বাড়ি, ইটস এ ইন্ডিকেশন অফ ইয়োর এবিলিটি এবং আপনি পাওয়ার। সো বাড়ির বড় ছেলেটি যদি একটি বড় বাড়ি বানাতে পারে, তার মা বাবা এম্পাওয়ার্ড ফিল করেন ওই গ্রামে, তার ভাই বোন আত্মীয় স্বজন তারা এম্পাওয়ার্ড ফিল করেন যে ওই বাড়িটি কিন্তু আমার বোনের হাজব্যান্ডের, বা ওই বাড়িটি আমার মামা। সুতরাং এই যে পাওয়ার ডায়নামিক্সটা, এবং সেটা তার কনজাম্পশন চয়েসের মধ্যে, ইউটিলিটি চয়েসের মধ্যে চলে আসে, যে আমি এখন যখন চয়েস করবো আমি কি করবো, এখানে আমি বাড়ি করবো নাকি আমি বাড়িতে রেমিটেন্স পাঠাবো। সো দুটো জিনিস, একটা হচ্ছে বাড়িতে আমার উপরে নির্ভরশীল একটি পরিবার থাকেন, আমার মা বাবা, তাকে আমি ভরণ পোষণের জন্য দিব, সেটি দায়িত্ব। আর আরেকটি হচ্ছে যে আমি একটি 8 বেডরুমের বাড়ি বানাবো যাতে সবাই দেখে বলবে এটি অমুকের বাড়ি। তো সেটা হচ্ছে কিন্তু অন্য জিনিস, সেই মানসিকতাটা অন্য জিনিস। সুতরাং এটিও এই ধরনের যদি মানসিকতা থাকে, সেটি তার এখানে মন্ট্রিয়লে যেখানে হোক সেইখানে তার চয়েস মেকিং এ প্রভাব ফেলে, এবং যার কারণে এইখানে তাহলে সে কনজাম্পশনটা কমিয়ে আনে। সুতরাং কনজাম্পশনের উপরে যে অভিবাসনের যে এফেক্টটা, সেটা কম বেশি ভেরি করে ডিপেন্ডিং অন দ্য কালচারাল ফ্যাক্টরস। আরেকটা জিনিস হচ্ছে যেটাকে আমরা ইকোনমিক্সে বলি ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, যে প্রাইসের আপডাউনের সাথে আপনি কথা, ফর এক্সাম্পল আপনি এখন বাড়ির দাম কমছে, আরেকটু যদি বাড়ির দাম কমে, আরেকটু যদি কমে, তাহলে দেখবেন যে বাড়ির ডিমান্ডটা বাড়বে না, বাট কতটা বাড়বে আপনি খুব বেশি কেনেডিয়ান সাদা মানুষদেরকে পাবেন না যারা বাড়ির দাম 20,000-50,000 কমে গেলে ঝাঁপিয়ে পড়ে বাড়ি তুলে দিচ্ছে, কিন্তু আপনি ইমিগ্রেন্টদের পাবেন। সো এটা হচ্ছে আমাদের চয়েসের, এটা হচ্ছে প্রেফারেন্স। সো এই প্রেফারেন্সগুলি ইজ ডিটারমিন বাই ইয়োর কালচারাল ব্যাকগ্রাউন্ড, ইট ইজ ডিটারমিন বাই ইয়োর ব্যাকগ্রাউন্ড, ইয়োর স্কিলস, ইয়োর লাইফের গোল। এখন যদি আসি, আমি কথা সংক্ষিপ্ত করছি, আমি জানি যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা বলি যে অভিবাসীর অর্থনীতিটা কি, আপনার ইকোনমিক্সটা কি, আপনি কি চান জীবনে, তো সেটাই ডিটারমিন করবে যে আপনি কতটা ম্যাক্রো সেন্সে আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এখন ইমিগ্রেন্ট কিন্তু অনেক ধরনের, মূলত যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন পিআর ইমিগ্রেন্টস, আর আরেকটা গ্রুপ হচ্ছে পিআর ইমিগ্রেন্টস। পিআর ইমিগ্রেন্টস হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স, যারা এসছেন স্কিল ক্যাটাগরিতে, ইকোনমিক ইমিগ্রেন্টস। আরেকটা হচ্ছে ফ্যামিলি আছে, স্পাউস, প্যারেন্টস এরা, আর একটা হচ্ছে পিএনপি, ফেডারেল স্কিলস ক্যাটাগরি, হোয়াটএভার, এই হচ্ছে পিআর ইমিগ্রেন্টস। আরেকটা গ্রুপ হচ্ছে নন পিআর। Studies shows that for the last 5 years since the COVID, the increase in both groups of immigrants has happened in Canada. However, non-peer immigrants এর সংখ্যা অনেক গুণ বেশি than peer immigrants. Non-peer immigrants কারা? Temporary residents, visitor visas, asylum seekers, international students, and temporary foreign workers. এরা যখন আসে, এদের goal and the peer গ্রুপের goal, there is a difference. ক্লিয়ার। এখন আপনি মনে করেন যে প্রত্যেকের একটা রিজার্ভেশন ওয়েজ থাকে, যে আমি এই জিনিসটা করতে চাই, এটা ছাড়া আমি এই কাজ করব। তো
তো আজকে যদি এই ঘরের মধ্যে যারা আছেন, আপনাকে যদি একটি কাজ করতে দেওয়া হয়, আপনার প্রত্যেকের মনে মনে আছে যে এই কাজটি, যে আজকে আমি এই কাজটি করবো বা এখানে এই বক্তৃতা দিব, আমি হয়তো নিউ ব্রান্সউইক, আপনাকে একটা টাস্ক দেওয়া হলো যে আপনি ইউ হ্যাভ টু গো টু নিউ ব্রান্সউইক, ইউ হ্যাভ টু স্টে দেয়ার ফর 2 days, এভরিথিং উইল বি পেইড ফর, বাট আপনাকে 2 ঘন্টা কথা বলতে হবে, টাকা দেওয়া হবে। এখন যদি $10 করে দেওয়া হয়, তা আপনি হয়তো 2 ঘন্টা কথা বলে $20, ইটস নট গোনা কাট ইট ফর ইউ, অলদো এভরিথিং উইল বি পেইড। তারপর আপনি $20 জন্য এফোর্টটা দিবেন, তাহলে কত? $60, $80। বাড়তে বাড়তে যখন এটি একটা লেভেলে গিয়ে আপনাকে মনে করেন যে $300 দিবে 2 ঘন্টা কথা বললে, তখন আপনি বললেন শিওর, এভরিথিং এলস উইল বি পেইড $300। তার মানে ওটাই হচ্ছে আপনার রিজার্ভেশন ওয়েজ। তার মানে ওটার উপরে গেলে ইউ আর ইন, ইফ নট ইউ উইল নট। সো প্রত্যেকের একটি এরকম এখানে একটা রিজার্ভেশন ওয়েজ আছে। একইভাবে ইমিগ্রেন্টদের বিভিন্ন গ্রুপের মধ্যেও তাদের রিজার্ভেশন ওয়েজ থাকে, এবং সেই রিজার্ভেশন ওয়েজটা হচ্ছে এগেইন ইনফ্লুয়েন্স বাই সেভারাল ফ্যাক্টরস, হোয়াট ইউ উইশ টু ডু ইন ব্যাক হোম। তো যারা বাংলাদেশের থেকে এসছেন, পাকিস্তান থেকে এসছেন, মরক্কো থেকে এসছেন, তাদের যখন ইমিগ্রেশন নিয়ে আসেন পিয়ার ক্যাটাগরিতে, তাদের একটা গোল থাকে, যে আই সেট মাই গোল হিয়ার, my kids will go to university, they will be graduating, they will do this, and ওই গোলকে সামনে রেখে keep pushing. আবার অনেকে আসছেন, মনে করেন যে আসছেন এখানে অ্যাসাইলাম, উনি এখানে এসে কাগজ পেয়েছেন, পেপার হয়েছে, এবং তাতেই কিন্তু ওনার অর্ধেক হয়ে গেছে। বাকিরা বাচ্চারা হয়তো পড়ালেখা করে একটা চাকরি করবে, সেই চাকরিটা ফর এক্সাম্পল $50,000 a year, ওনার কিন্তু হয়ে গেছে, মানে রিজার্ভেশন ওয়েজটা ওই জায়গায়। এবং এই জিনিসগুলি যেহেতু আপনারা একটু ভাববেন যে যেহেতু এই জিনিসগুলো আমি বললাম যে কালচারাল ফ্যাক্টরস, আপনার স্কিলস লেভেল, আপনার এডুকেশন লেভেল, এই সমস্ত কিছু দ্বারা ইনফ্লুয়েন্স। সো ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল, দ্যাট মেবি am I settling for less? Am I actually going for, আমি কি অল্পতেই কমপ্লেসেন্ট হয়ে যাচ্ছি, কন্টেনমেন্ট কি খুব অল্পতেই চলে আসছে, যে আমার অর্থনীতি, যে আমার একটা বাড়ি কিনলাম কোনো মধ্যে সেভ করে, এই দেশে বাড়ি কেনা তো খুব সহজ, বাংলাদেশে তো বাড়ি কিনতে আসলে সব টাকা একবারে দিতে হয়, এখানে তো বাড়ি কেনাটা সহজ। তো আমি একটা বাড়ি কিনলাম, একটা গাড়ি কিনলাম, ছেলে দুটো ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে গেল, আমার কি হয়ে গেল? আমার মনে হয় হলো, কারণ আমি মনে করি যে এই ইমিগ্রেন্টসরা, they are so rich culture they bring with them, their skills they bring with them. Even if someone immigrating here in this country, maybe he himself doesn't have much skills or education, but the culture that he's bringing him with him, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সেটা কানাডার কালচারকে, কানাডার কালচারাল ফ্যাব্রিককে এনরিচ করে, এবং সেজন্য দে শুড পুশ ফরওয়ার্ড। এবং যত আপনি নিজের কনসামশন, নিজের চয়েসগুলি ম্যাক্সিমাইজ করবেন টু ম্যাক্সিমাইজ ইয়োর ওন ওয়েলফেয়ার, দ্যাট উইল ইভেনচুয়ালি ম্যাক্সিমাইজ দ্য ইকোনমিক্স ওয়েলফেয়ার। সো আমরা তো, আপনি তো পুরো কানাডার ওয়েলফেয়ার নিজে একা বসে পারবেন না, ইউ হ্যাভ টু মেক ইউর বেস্ট অপটিমাল চয়েস, এবং যখন এভরিবডি বিহেভস in a most efficient way that we call Nash equilibrium, that will maximize the state's welfare. So জানি না, আমি হয়তো সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছি, বাট কিছু যদি আপনাদের কাছে মনে হয় যে ওয়ার্থ টেকিং ফ্রম দিস টক, অনেক ধন্যবাদ।